এখন বর্ষাকাল, চারিদিকে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। আপনাদের জানতে অজান্তে যে কোনো সবাই কিন্তু সাপের কামড় ঘটতে পারে। যদি সাপের কামড় ঘটে তাহলে আপনারা কি করবেন, আপনাদের কি করণীয় এবং আপনারা কি করবেন না, এবং তার সঙ্গে কি করলে আপনাদের আশেপাশে সাপের উপদ্রব থেকে আপনারা রক্ষা পাবেন, সব কিছু নিয়ে আজকের আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার বাড়ির অন্যান্যদের, বাড়ির আশেপাশে প্রতিবেশী, বন্ধুবান্ধব সবাইকে এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে দেখার সুযোগ করে দিন। সাপ নামটা শুনলেই আমাদের মনের মধ্যে কিন্তু একটা আতঙ্ক চলে আসে। কেউ বলে ওঠেন ওরে বাবারে, দেখলেই আবার কেউ চোখটা বন্ধ করে ফেলেন, তার সঙ্গে কেউ দেখবেন মুখ ঘুরিয়ে ফেলেন, ভয়ে আটকে ওঠেন। কিন্তু যখন সন্ধ্যার পর সব কাজকর্ম করে টিভির রুমে গিয়ে বসে, তখন দেখবেন টিভির পর্দায় চলছে সেই রূপকথার গল্প ভরা সাপ নিয়ে বিভিন্ন টিভি সিরিয়াল কিংবা বিভিন্ন সিনেমা। তখন কিন্তু আমরা সেই রূপকথার গল্প দেখার জন্য আর বাস্তবে যদি কারোর সাপের কামড় ঘটে তখন আমরা কিন্তু চলে যাই সেই অন্ধবিশ্বাস বা কুসংস্কারের কাছে, মানে ওঝার কাছে। চলে অনেক ঝাড়ফুঁক, টুকটাক, পরে বেগতিক দেখে তখন চলো হসপিটাল। আর সাপের কামড়ের ক্ষেত্রে কিন্তু সময় নষ্ট করেছো তো তোমার জীবন কিন্তু তোমার হাতে, কারণ সেক্ষেত্রে প্রাণহানির ঘটনা ঘটার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা শিক্ষিত হচ্ছি, আমাদের শিক্ষার হার এখন 76.32%, কিন্তু আমাদের বিশ্বাস সেই রূপকথার গল্পে, সেই অন্ধবিশ্বাসের কাছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2017 সালে সাপের কামড়কে একটি নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ হিসাবে ঘোষণা করেছেন, কারণ আমাদের ভারতবর্ষে প্রত্যেক বছর প্রায় 70,000 মানুষ সাপের কামড়ে মারা যান এবং সাপের কামড়ের কারণে ডিসএবিলিটিতে ভোগেন প্রায় 3 লাখ মানুষ। তাই আমরা যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ, আমাদের কিন্তু এগিয়ে আসতে হবে সমাজের কাজে। সবাইকে অ্যাওয়ারনেসের মাধ্যমে মানুষকে সচেতন করতে হবে। আপনার বাড়ির আশেপাশে প্রতিবেশী, বন্ধুবান্ধব যাদেরই সাপের কামড় ঘটুক না কেন, সময় নষ্ট না করে হসপিটালে যাওয়ার পরামর্শ দিন এবং কি ফার্স্ট এড নেওয়ার প্রয়োজন আছে সেগুলো বলুন। সেক্ষেত্রে যাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাকে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ থেকে 2030 সালের মধ্যে সাপের কামড়ে যে মৃত্যুর হার এবং ডিসএবিলিটির সংখ্যা অর্ধেকে আমরা নামিয়ে আনতে পারি। এবার বলি, যদি সাপের কামড় ঘটে তাহলে আপনারা কি করবেন। প্রথমেই বলবো, রোগীকে শান্ত রাখতে হবে, তাকে আশ্বস্ত করতে হবে যে ভেনামাস স্নেক বাইট করুক বা নন ভেনামাস স্নেকের কামড় ঘটুক, সেক্ষেত্রে কিন্তু চিকিৎসা হয় হাসপাতালে এবং হাসপাতালে গেলেই সে সুস্থ হয়ে উঠবে। যদি পেশেন্টকে আমরা আশ্বস্ত করতে পারি তাহলে দেখবেন পেশেন্ট ওখানেই 50% সুস্থ হয়ে যাবে। তার মধ্যে থেকে ভয়, তার মধ্যে থেকে আতঙ্কটাকে আমাদের সরিয়ে ফেলতে হবে। 2 নম্বর, কল করুন অ্যাম্বুলেন্সকে। যদি অ্যাম্বুলেন্স আসতে দেরি করে তাহলে আপনারা কি করবেন, সেক্ষেত্রে দ্রুত কোনো যানবাহনের ব্যবস্থা করুন যার মাধ্যমে পেশেন্টকে হসপিটালে নিয়ে যাওয়া যায়। যেমন সেটা বাইক হতে পারে, সেটা মোটর ভ্যান হতে পারে, সেটা অটো হতে পারে বা কোনো গাড়ি হতে পারে। তৃতীয়ত, পেশেন্টকে বেশি নাড়াচাড়া করতে দেবেন না, কারণ যদি বেশি নাড়াচাড়া করে তাহলে কিন্তু তার রক্ত সঞ্চালন বেড়ে যাবে এবং যে বিষ, সেটা কি সাপের যে বিষ ভেনাম, সেটা কিন্তু তাড়াতাড়ি তার সারা শরীরে ছড়িয়ে পড়বে। তাহলে পেশেন্টকে নাড়াচাড়া করতে দেওয়া যাবে না এবং পেশেন্টকে স্থির রাখতে হবে। কামড়ের জায়গা স্থির রাখার জন্য আপনারা কি করতে পারেন, সেখানে দেখবেন একটা স্প্লিন্ট ব্যবহার করতে পারেন। স্প্লিন্টটা কি, দেখবেন আমাদের যখন হাত বা পা কখনো যদি ভেঙে যায় বা চিড় খেয়ে যায়, তখন আমরা কিন্তু তাকে স্থির রাখার জন্য একটি কাঠ ব্যবহার করি বা যাই কিছু ব্যবহার করে সেটাকে আমরা স্থির রাখি, কোথাও বেঁধে রাখি বা যাতে সেটা নাড়াচাড়া না করতে পারে। সেইভাবে স্প্লিন ইউজ করে আপনি আস্তে কালতো বলে ওটাকে স্থির রাখতে পারেন। হসপিটালে যাওয়ার সময় রোগীর সাথে ড্রাইভার ছাড়াও আরও একজন সঙ্গে যাবেন, যে রোগীকে ধরে নিয়ে যেতে হবে, কারণ রোগী
ভয়ে বা আতঙ্কে যে কোনো সময় কিন্তু সেন্সলেস হয়ে যেতে পারে। আর রোগীর সঙ্গে যাওয়ার সময় সব রকমের ইনফরমেশান কিন্তু কালেক্ট করতে হবে, কারণ হসপিটালে যাওয়ার সময় যদি রোগী সেন্সলেস হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে হসপিটালে গিয়ে ডাক্তারবাবুকে এই যে কামড়ের সব ইতিহাস সম্পর্কে, হিস্ট্রি সম্পর্কে সব কিছু কিন্তু খুলে বলতে হবে। 6 নম্বর, মুখে কোনো রকম লালা এলে বা গাঁজা বের হলে সেটাকে কিন্তু পরিষ্কার করতে হবে, না হলে কি হতে পারে, মুখের লালা শ্বাসনালীতে চলে যেতে পারে এবং শ্বাসনালীতে যদি চলে যায় সেক্ষেত্রে কিন্তু পেশেন্টের মৃত্যু হতে পারে। সাপে কামড়ালে কি কি করবেন না, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মানুষজন সাপে কামড়ানোর পরেই যে জিনিসগুলো করে, কারণ অন্ধবিশ্বাস কারণে বেশিরভাগ করে ফেলে, বা এ বাড়ি ও বাড়ি পাশের বাড়ি বন্ধু বান্ধব সবার কথা শুনে সেই কাজগুলো করে। তাহলে আমাদের কিন্তু গুরুত্বপূর্ণভাবে শুনতে হবে যে কোনো রকমে সাপের কামড় ঘটলে কি কি করা যাবে না। প্রথমে যে কথাটা বলবো সেটি হলো, সাপের কামড় ঘটলে চিৎকার চেঁচামেচি করে বেশি লোকজন জোগাড় করা যাবে না, কারণ যে কোনো কামড় ঘটার পরেই পেশেন্ট অটোমেটিক্যালি সে কিন্তু প্রাণ সংশয়ে থাকে, তার মনের মধ্যে ভয় থাকে, আতঙ্ক থাকে। এবার আমরা যদি চিৎকার চেঁচামেচির মাধ্যমে প্রচুর লোকজন জড়ো করি, প্রচুর লোকজন তার কানের কাছে এসে বিভিন্ন ধরনের কথা বলা শুরু করে, সেক্ষেত্রে কিন্তু সে আরও পাজেল হয়ে যায়। এবং কেউ বলে নিম পাতা খাও, কেউ বলে কোনো গাছ বেটে দাও, রস দাও, ঠিক আছে, অনেক রকমের কথা আসতে পারে। কোনো কথায় কান দেওয়া যাবে না। প্রথমে যেটা করতে হবে, কোনো রকম চেঁচামেচি করা যাবে না, রোগীকে শান্ত রাখতে হবে। এটা তার পাশাপাশি যেটা করতে হবে, কোনো রকম গুণী ওঝা এদের কাছে যাওয়া যাবে না, গিয়ে সময় নষ্ট করা যাবে না, কারণ সাপের কামড়ে রুগীর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়। সঠিক সময়ে যদি সে হসপিটালে পৌঁছায়, সঠিক সময়ে যদি তাকে এভিএস দেওয়া হয়, ট্রিটমেন্ট করা হয়, তাহলে কিন্তু প্রত্যেকটা সাপে কাটা রোগী বেঁচে যাবে। দ্বিতীয় যে জিনিসটি বলবো সেটি হলো, কোনো রকমের বাঁধন দেওয়া যাবে না। যেইটা মানুষ সবসময় ভুল করে বসে, যে সাপ কামড়ালো সঙ্গে সঙ্গে গিয়ে দড়ি দিয়ে, গামছা দিয়ে, কোষে ভালো করে একটা বাঁধন দিয়ে দিল। বাঁধন দেওয়া যাবে না, কারণ কি, বাঁধন দেওয়ার ফলে ওই জায়গায় সাপের যে কামড়ের দাগ বা ওই জায়গাতে কিন্তু গ্যাংগ্রিন হয়ে যেতে পারে, পরে কিন্তু ওই জায়গাটা কেটে বাদ দিতে হতে পারে। তাই যে এই কাজটা কখনোই করবেন না, সাপের কামড়ের পরে কোনো রকমের বাঁধন দেওয়া যাবে না, কারণ বাঁধন দিয়ে সাপের বিষ আটকানো যায় না। 3 নম্বর, পেশেন্টকে বেশি নড়াচড়া করানো যাবে না। নাড়াচাড়া যতই করবেন বিষ কিন্তু তত তাড়াতাড়ি সারা শরীরে ছড়িয়ে পড়বে। কাটার জায়গায় কোনো রকমের জল দিয়ে ধোয়া, বরফ লাগানো, কেমিক্যাল লাগানো বা কোনো রকম গরম সেঁক দেওয়া যাবে না। বেশি ঘষাঘষি করা যাবে না। বেশি ঘষাঘষি করলে জায়গাটা সেন্সেশন বাড়বে, ব্লাড সার্কুলেশন তাড়াতাড়ি হবে, সেক্ষেত্রে কিন্তু বিষ ছড়িয়ে পড়বে। তাহলে কোনো রকমে ঘষাঘষি করা যাবে না। আর ঘষাঘষি করলে আরেকটা জিনিস হবে, যে যদি সূক্ষ্ম দাঁতের দাগ হয় সেক্ষেত্রে বেশি যত ঘষাঘষি করবেন দাঁতের দাগ সেটা কিন্তু মিলিয়ে যেতে পারে, ফলে ডাক্তারবাবুদের দাগ দেখে শনাক্ত করা যে ব্যাপারটা সেটা কিন্তু খুব অসুবিধা হবে। 4 নম্বরে যেটা বলবো, কামড়ের জায়গায় কোনো রকম কাটাকাটি করবেন না, কারণ কাটাকাটি করে কোনো রকমের বিষ বের করা যায় না। এই আজকের আমি একটা খবর পেয়েছি যে চন্দ্রবড়া সাপ তাকে কামড়ায়, বস্তা সরাতে গেছিলো, জিনিসপত্র সরাতে গেছিলো, তার মধ্যে কামড়ায় এবং সে তারপরে সেই সাপটিকে ধরতে যায়। ধরতে গেলে সেখানে কিন্তু তাকে সেই বেগতিক দেখে সাপটাকে আছাড় মারে এবং যেহেতু যেখানে কামড়েছিল সেখানে জায়গাটায় ব্লেড দিয়ে কেটে ফেলে। চন্দ্রবড়া সাপ কামড়ালে যেটা হয় সেটা কিন্তু আমাদের রক্ত তঞ্চন ব্যবস্থা নষ্ট করে ফেলে, অর্থাৎ রক্ত জমাট বাঁধতে দেয় না। সেক্ষেত্রে যদি আপনি ওখানে কেটে ফেলেন তাহলে কিন্তু ওই জায়গা থেকে অনবরত রক্ত বেরিয়ে যাবে, সেখানে কিন্তু আপনি রক্ত আটকাতে পারবেন না, সেক্ষেত্রে পেশেন্টের কিন্তু মৃত্যু হতে পারে। তাহলে কোনো রকমের কাটাকাটি করা যাবে না। বা অনেকে দেখবেন যে শাক করে সেখান থেকে রক্ত বের করে দেয়, বলে যে রক্ত থেকে বিষ বেরিয়ে যাবে। কখনোই শাক করে বিষ বের করা যায় না। বিষ বের করতে গেলে সেখানে কিন্তু যে করছে তার মধ্যেই কিন্তু বিষটা প্রবেশ করে গেল। তাহলে কোনো রকম কাটাকাটি করা যাবে না, কোনো রকম শাক করা যাবে। 5 নম্বর, কোনো রকমের যখন দেখুন ভেনামাস স্নেক যদি কামড়ায়, মানে
বিষধর সাপ যদি কামড়ায় সেক্ষেত্রে যেটা হবে, তার সাইন অ্যান্ড সিমটম আছে, লোকাল সাইন কিছু আছে, সেগুলো দেখে ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট করেন। এবার আপনি ধরো কোনো ভেনামাস, ধরো কেউটে সাপ বা চন্দ্রবড়া সাপ কামড়ালো, তার 10 থেকে 15 মিনিট পরে সেখানে একটা পেন শুরু হবে, যন্ত্রণা শুরু হয় এবং জায়গাটা ফুলতে শুরু করে। সেক্ষেত্রে আপনি যদি কোনো পেন কিলার খেয়ে ফেলেন, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ওই পেনটা হবে না। পেনটা না হলে ডাক্তারবাবু বুঝতে পারবে না যে আপনার সাপে কামড়ে যে কোনো পেন হচ্ছে না, তাহলে ডাক্তারবাবু সেখানে কিন্তু ট্রিটমেন্ট করতে দেরি করবে। অতএব কোনো রকমের পেন কিলার খাওয়া যাবে না, যে পেন কিলারের মাধ্যমে ব্যথা কমানো যায়। তারপরে যেটা বলবো, আরেকটা বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সাপ মেরে বা সাপ ধরে হসপিটালে আসার কোনো প্রয়োজন নেই। কারণ একটা সাপের মধ্যে যে পরিমাণে ভেনাম থাকে অর্থাৎ বিষ থাকে, তাতে কিন্তু একসঙ্গে 10 থেকে 15 জন কামড়ালে কিন্তু প্রত্যেকেরই মৃত্যু হতে পারে। সেক্ষেত্রে যাকে কামড়েছে তাকে তো কামড়ালোই, আবার আপনি ধরতে গেলেন বা কেউ মারতে গেল, ধরতে গেল, সেক্ষেত্রে কিন্তু তারও কামড় ঘটতে পারে। অতএব সাপ ধরে আনার কোনো প্রয়োজন নেই। আর আমাদের ডাক্তারবাবুরা যথেষ্ট পারদর্শী, তারা বোঝেন, তারা সাইন সিমটম এনভেনমেশন দেখে সব কিছু দেখে সাপের কামড়ে চিকিৎসা করতে পারেন। অতএব আপনি শুধু এসে তার ডেসক্রিপশনটা দিলে হবে, আপনার হিস্ট্রিটা বললে হবে, কখন কামড়েছে, কোথায় কামড়েছে, আপনার সাইন অফ এনভেনমেশন দেখেই কিন্তু ডাক্তারবাবু ট্রিটমেন্ট করবেন। সেক্ষেত্রে সাপ ধরে বা সাপ মেরে হসপিটালে আনার কোনো প্রয়োজন নেই। সাপের কামড় থেকে মুক্তির উপায়। এবার আমরা দেখব কি কি করলে সাপের কামড় থেকে আমরা মুক্তি পেতে পারি বা সাপের উপদ্রব থেকে রক্ষা হতে পারে। প্রথমেই আমাদের যেটা করতে হবে, ঘরের ভেতরে কোনো আবর্জনা জমিয়ে রাখা যাবে না। বাড়ির আশপাশ ভালো করে পরিষ্কার করতে হবে। ঘরের মধ্যে আবর্জনা বা কোনো রকমের জিনিসপত্র জমিয়ে রাখলে ইঁদুর, টিকটিকি এবং ব্যাঙের উপদ্রব বাড়বে, তার ফলে সাপ খাওয়ার খোঁজে বাড়ির মধ্যে প্রবেশ করবে। তাহলে বাড়ির মধ্যে কোনো রকমের আবর্জনা জমিয়ে রাখা যাবে না। দ্বিতীয়, বাড়ির মধ্যে বা বাইরে যদি কোনো ইঁদুরের গর্ত থাকে, তাহলে সেই ইঁদুরের গর্তগুলোকে বুঝিয়ে ফেলতে হবে। কোনো ফাটল থাকলে ফাটলগুলোকে বন্ধ করে দিতে হবে। কারণ সাপ দিনের বেলায় এই ফাটল বা এই গর্তের মধ্যে আশ্রয় নেয় এবং রাতের বেলা সেখান থেকে বেরিয়ে খাবারের খোঁজে কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করতে পারে এবং সেখানে মানুষের কামড় ঘটে। বাড়ির আশপাশ থেকে খড়ের গাদা, ঘুঁটের মাচা, কাঠের গুদাম, ইটের পাঁজা সব কিছু সরিয়ে ফেলতে হবে। কারণ সাপ এইসব জায়গা পেলেই তার মধ্যে কিন্তু ঢুকে শান্তিতে বসবাস করতে পারে। বা আপনি কোনো সময় ওই অজান্তে না দেখে ওখানে হাত দিতে যাবেন, সেখানে কিন্তু আপনার কামড় ঘটতে পারে। তারপরে কি করবেন, কোনো রকম পাখি, হাঁস, মুরগি এগুলোকে ঘরের মধ্যে বা ঘরের লাগোয়া রাখা যাবে না। কারণ এগুলো যদি থাকে, এদের বাচ্চা খেতে বা ডিম খেতে সাপের আনাগোনা বাড়বে। আর সেখানে সাপের আনাগোনা বাড়লে সেখানে মানুষের যাতায়াত বাড়লে সেখানে দেখবেন অটোমেটিক্যালি মানুষের কামড় ঘটবে। অন্ধকার জায়গায় না দেখে পা ফেলা যাবে না। কারণ অন্ধকারে যাওয়ার সময় আপনাকে কি করতে হবে, হাতে একটি টর্চ রাখুন। যে সকল জায়গায় চোখে দেখা যাচ্ছে না সেখানে হাত দেবেন না। সেক্ষেত্রে একটা হাতে লাঠি রাখুন। আগে জায়গাটি লাঠি দিয়ে নাড়িয়ে নিন, তারপরে ওখানে হাত দিন। অন্ধকার রাস্তা দিয়ে হাঁটলে হাতে একটি টর্চ নিন এবং লাঠি রাখুন এবং পায়ে বা পা ঢাকা জুতো ব্যবহার করুন। আরেকটি কথা বলবো, যেটি হলো কার্বলিক অ্যাসিড সাপ তাড়ানোয় কোনো কাজ করে না। তাই বাড়ির চারপাশে কার্বলিক অ্যাসিড দিয়ে সাপকে আটকানো যাবে না। বাড়িতে আপনারা কুকুর রাখতে পারেন বা বিড়াল রাখতে পারেন। কারণ কুকুর, বিড়াল যে কোনো সাপ যদি বাড়ির মধ্যে প্রবেশ করে তাহলে কিন্তু চিৎকার করে আপনাকে সজাগ করতে পারবে। তাহলে এইগুলি করলে আমরা সাধারণত সাপের উপদ্রব থেকে রক্ষা পাবো। জানি আপনাদের সাপ ও সাপের কামড় নিয়ে প্রচুর মনে প্রশ্ন থাকে, সেগুলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, এটাকে ফলো করে রাখুন এবং এটাকে শেয়ার করুন, যাতে আপনার আশেপাশে যারা আছে তারা সাপ সম্পর্কে একটু সচেতন হন এবং সাপের কামড় থেকে রক্ষা পান। নমস্কার।